বাংলা ইউটিউবের ভবিষ্যৎকে তুমি কিভাবে দেখছো? বাংলা কেন, যে কোনো ক্ষেত্রেই ফিউচার জেনারেশনের এন্টারটেনমেন্ট টাইম স্পেন্ডিং পুরোটাই এই ডিজিটাল কন্টেন্টের ওপর হয়ে যাচ্ছে। তোমাদের 100তম এপিসোডের জন্য অনেক অভিনন্দন। তোমার কি মনে হয় দেশপ্রেম কি এবং দেশপ্রেমিক কারা? ওই জনগণমন কিংবা বন্দে মাতরমটা শোনা চোখের জলটা পড়ে, কেউ যখন দেখছে না, কেউ যখন থাকছে না, যে ইমোশনটা আসে সেটাও একটা দেশভক্তি। ভগবান যখন দেন কারুর সাধ্য নেই, ভগবান যখন আশীর্বাদ করেন কারুর সাধ্য নেই সেটা আটকানোর। হ্যালো অরিজিৎ, আমি অরুণাভ খাসনবিশ। প্রথমত কংগ্রাচুলেশনস ফর ইউর 100th এপিসোড। 100টা এপিসোড করা আসলে কতটা বড় একটা চ্যালেঞ্জ সেটা আমি নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বুঝতে পারি। সো কংগ্রাচুলেশনস ফর দ্যাট। আর দুটো প্রশ্ন করবো তোমাকে। একটা হলো, অনেকগুলো এপিসোড তুমি করেছো, এই এপিসোডগুলোর মধ্যে থেকে সবচেয়ে ফ্যাসিনেটিং ফ্যাক্ট তোমার কাছে কি লেগেছে, যেটা শুনে তোমার মনে হচ্ছে আচ্ছা এটা তুমি একেবারেই জানতাম না এবং জেনে খুব ফ্যাসিনেটেড হয়েছো? আর সেকেন্ড প্রশ্ন হলো, বাংলা ইউটিউবের ভবিষ্যৎকে তুমি কিভাবে দেখছো? সো থ্যাংক ইউ অরুণাবদা প্রশ্নর জন্য। প্রথম কথা হচ্ছে যে প্রত্যেকটা এপিসোড থেকেই কিছু না কিছু শিখতে পারি। তার কারণ হচ্ছে যে বিভিন্ন ফিল্ডের যারা এক্সপার্ট মানুষজন কিংবা দিগ্গজ মানুষজন তারা আসেন, তাই তাদের থেকে অনেক কিছুই শেখার যায়। কিন্তু যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা তুমি যেহেতু করলে, সেহেতু বলি যে মহাকাশ এমন একটা সাবজেক্ট যেটার প্রতি আমার স্পেস নিয়ে নিজস্ব ইন্টারেস্ট খুব বেশি। আমি সেগুলো নিয়ে বই পড়তে বা বিভিন্ন পড়াশোনা করতে ভালোবাসি। যখন দেবীপ্রসাদ দুয়ারি মহাশয় আমাদের এখানে এসেছিলেন, তখন মহাকাশ নিয়ে যখন জানতে পারলাম, এবং ইনফ্যাক্ট আমার সব থেকে আকর্ষণীয় লাগলো যখন জানতে পারলাম যে খুব শীঘ্রই মানব সভ্যতার একটা সম্ভাবনা রয়েছে মঙ্গল কিংবা চাঁদে বসতি গড়ার, এবং আমাদের জীবদ্দশায় সেটা দেখার সম্ভাবনা রয়েছে। এইটা আমার কাছে প্রচণ্ড একটা দারুণ ফ্যাক্ট, তথ্য মনে হয়েছে। আর একটা অদ্ভুত তথ্য লেগেছে যে যখন জানতে পারলাম যে মঙ্গল গ্রহের বাইরের লেয়ারের তলায় বেশ কিছু জীবাণু থাকার সম্ভাবনা আছে, এবং মঙ্গল গ্রহ থেকে বহু পাথর নাকি উল্কারূপে আমাদের পৃথিবীতে এসে পড়ে। এইটা উনি পডকাস্টে বলেছিলেন। এই তথ্যটা আমার সত্যি জানা ছিল না, তো এটা একটা অদ্ভুত তথ্য আমি জানতে পেরেছিলাম। আর বাকি দেখো, প্রত্যেকের থেকেই সেটা 100খানা এপিসোড 100 জনের নাম নেওয়া সম্ভব নয়, কিন্তু প্রত্যেকের থেকেই আমি জানতে পেরেছি অনেক কিছু। এটা প্রথম কথা। দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল বাংলা ইউটিউবের ভবিষ্যৎ, আমার মনে হয় যে বাংলা কেন, যে কোনো ক্ষেত্রেই ফিউচার জেনারেশনের এন্টারটেনমেন্ট টাইম স্পেন্ডিং পুরোটাই এই ডিজিটাল কন্টেন্টের ওপর হয়ে যাচ্ছে। আমরা যদি দেখি যে আগে যারা বিগ স্ক্রিন সুপারস্টার বা মেগাস্টার যাদেরকে বলা হতো বা হচ্ছে, তারাও কিন্তু আস্তে আস্তে ওটিটির দিকে এখন চলে আসছে। তো সুতরাং আমার মনে হয় যে কন্টেন্ট ক্রিয়েশনের একটা ভালো ভবিষ্যৎ রয়েছে, এবং সেই ভবিষ্যতে কে কতটা সুযোগ নিতে পারবে সেটা ডেফিনেটলি যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের ওপর ডিপেন্ড করছে। স্পেসিফিক্যালি যদি পডকাস্টের কথা বলা হয়, তাহলে পডকাস্ট এমন একটা সাবজেক্ট যেটা বিভিন্ন রূপে বিভিন্ন সময় হয়ে এসছে। কখনো আজ থেকে বহু বছর আগে বা এখনও সেটা খবরের কাগজ যখন মাধ্যম ছিল, সেই খবরের কাগজে ইন্টারভিউ মারফত বেরিয়েছে। যখন টিভি এসছে তখন টিভি ইন্টারভিউ হিসেবে এসছে। যখন ইউটিউব কিংবা সোশ্যাল মিডিয়ার যুগ এসছে, তখন সেটা একটা স্পেসিফিক টপিকের ওপর কথাবার্তা মারফত উঠে আসছে পডকাস্ট হিসাবে। আমার মনে হয় যে ডেফিনেটলি এই মিডিয়ামে বা এই মাধ্যমে একটা অনেক ভালো বা অনেক ব্রড ফিউচার রয়েছে। এবার ম্যান টু ম্যান বা পার্সন টু পার্সন ডিপেন্ড করছে যে সেই ফিউচারের সুযোগটা ব্যক্তিগতভাবে কে কতটা কাজে লাগাতে পারে। অনেক সময় অনেক নারীদের বলতে শোনা যায় যে নারী জীবন নাকি খুব কঠিন। হয়তো অনেক ক্ষেত্রে এটা সত্যিও, কিন্তু এর বিপরীতে তো একটা প্রশ্ন উঠতে পারে, তাহলে কি পুরুষ হওয়া খুব সহজ? তুমি তো একজন পুরুষ, তাহলে আজকে তোমার থেকে এটা জানতে চাই যে একজন পুরুষের জীবন ঠিক কতটা কঠিন।
নন্দিনীদি, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আপনি ভালো আছেন এবং আপনার প্রশ্নটা বেশ ইন্টারেস্টিং। আপনার যে কর্মক্ষেত্র সেই দিক থেকেই আপনি এই প্রশ্নটা করেছেন। আমার মনে হয় যে খুব সহজ উত্তর, পুরুষ নারী সবার ক্ষেত্রেই সিচুয়েশন ওয়াইজ জীবনটা ডিপেন্ড করে। কিন্তু যদি দেখা যায় যে ভারতীয় আইন যেভাবে ক্রমাগত মহিলাদের দিকে বা মহিলাদের ফেভারে তৈরি করা হচ্ছে, তার ডেফিনেটলি একটা প্রয়োজন আছে। যে প্রয়োজনীয়তার জন্যেই মহিলাদের সমাজে বিভিন্ন এর আগে তারা অত্যাচার ফেস করেছেন এবং অমানবিক ঘটনা ফেস করেছেন। সেটার জন্যই এই আইন, সেই আইনগুলো তৈরিরও বহু যৌক্তিকতা কিংবা লজিক রয়েছে। তবে এই আইনের ফাঁক দিয়ে গলে বহু পুরুষ এই যে মহিলাদের যেটা এম্পাওয়ারমেন্ট করার জন্য বা সেফটি দেওয়ার জন্য, সোশ্যাল কিংবা সামাজিক কিংবা সেফটি দেওয়ার জন্য যে আইনগুলো করা হয়েছিল, সেই সামাজিক সেফটি দেওয়ার আইনগুলোকে হাতিয়ার করে অনেকে বহু পুরুষকে ইচ্ছাকৃতভাবে অনৈতিকভাবে যেটা ফাঁসাচ্ছেন, সেটা মানে খুবই বলা চলে যে খুবই খারাপ। এবং তার জন্য আমাদেরকে অতুল সুভাষের মতো মানুষকেও আত্মহত্যা করতে হয়েছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে যদি এরকম সমাজে কিছু হয় বা এরম কোনো নীতি প্রয়োগের ক্ষেত্রে এরকম কিছু দেখা যায় যে যখন কোনো মানুষ, কোনো নারী কোনো পুরুষের বিরুদ্ধে কোনো অভিযোগ করছে, সেই অভিযোগের ভেরিফিকেশন সিস্টেমটা যদি একটু বেটার করা যায়, অর্থাৎ রিয়েলি সেই পুরুষটি অপরাধী কি অপরাধী নয়, সেই ভেরিফিকেশন প্রসিডিওরটা যদি একটু বেটার করা যায়, তাহলে হয়তো যারা এই আইনের ফাঁক ফোকর দিয়ে যারা সুযোগ নেওয়ার চেষ্টা করছেন তারা এই সুযোগটা নিতে পারবেন না। বাকি আমি এখনও মনে করি যে নারীদের প্রতি এই সমাজের বা আমাদের দেশে পুরুষতান্ত্রিক সমাজের অনেক অন্যায় অবিচারই ঘটেছে। সুতরাং এই আইনগুলোর একটা লজিক রয়েছে। আর পুরুষ হিসাবে জীবন কঠিন বলতে, আমরা যারা দৈনন্দিন জীবনে চলাফেরা করি, আমাদের তো যে কাঠিন্যগুলো আসে সেগুলো পুরুষ কিংবা নারী হিসাবে আলাদা আলাদা করে আসে না। আমি এই আইনগুলোর কথা এই কারণেই বললাম কি, পুরুষ হওয়ার জন্য স্পেসিফিক্যালি এই বিশেষ কিছু মানুষ ক্ষতিগ্রস্ত, তাদের দিক থেকে বিচার করে যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, আমার মনে হয় যে এই আইনের এই ভেরিফিকেশনের রেকটিফিকেশনটা আমাদের জোরদার একটু দাবি তোলা উচিত যারা আইন প্রণয়নকারী আছেন তাদের কাছে। আর বাকি আমার মনে হয় যে আমাদের যা সিচুয়েশান রয়েছে, সমস্যা, আনন্দ, দুঃখ, কষ্ট সবার একই রয়েছে। তবে এগুলো কাটিয়ে আমি তো বেশ ভালোই আছি। আপনিও প্রাণবন্ততার সাথে আমি দেখি যে আপনিও খুব ভালো আছেন। অরিজিৎ, তোমাদের 100তম এপিসোডের জন্য অনেক অভিনন্দন। কোনো সন্দেহ নেই, আমি তোমাদের অলমোস্ট সবগুলো এপিসোড দেখেছি। দুর্দান্ত প্রোডাকশন কোয়ালিটি, দুর্দান্ত প্রোগ্রামগুলো। তোমাদের প্রোগ্রামগুলো দেখে আমার মনে একটা প্রশ্ন যাচ্ছে, কারণ এই আমরা যে প্রোগ্রামগুলো করি সেগুলো তো মানুষকে জানানোর জন্য, জনসচেতনতার জন্য, মানুষ যাতে জানে, বোঝে। আচ্ছা, তোমার কি মনে হয়, তোমার এখানে আমি প্রোগ্রামও করেছি এই বিষয় নিয়ে, দেশ, রাষ্ট্র, রাষ্ট্রপ্রেম, রাষ্ট্রীয় সুরক্ষা, দেশপ্রেম আর দেশপ্রেমিক, তোমার হিসাবে, তুমি এত অভিজ্ঞ একজন সঞ্চালক, এত মানুষ, এত রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিভিন্ন সমাজের অংশের মানুষের তুমি ইন্টারভিউ করো, তোমার কি মনে হয় দেশপ্রেম কি এবং দেশপ্রেমিক কারা? থ্যাংক ইউ স্যার। প্রথম থ্যাংক ইউ হচ্ছে আমার অনুষ্ঠানে আসার জন্য। দ্বিতীয় থ্যাংক ইউ হচ্ছে আজকে প্রশ্ন পাঠানোর জন্য। প্রচণ্ড কঠিন একটা প্রশ্ন করলেন, তার কারণ হচ্ছে এক কথায় বা সহজে এটার উত্তর আমার কাছেও সেই অর্থে নেই। আর আপনাদের মতো মানুষ যারা দেশের জন্য জীবনের প্রায় সব অংশটাই স্যাক্রিফাইস করে এসছেন, আপনাদেরকে কি বা কোন সাহসে বলবো দেশভক্তি কি, সেটাও একটা আমার মানে নিজের কাছে নিজের ভাবার বিষয় আছে। তবে আমার একটা একটা ছোট